আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা ভারতের বর্তমান চলমান ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধাবস্থা, এই যুদ্ধাবস্থা পরিস্থিতির মূল কারণ এবং এটির সমাধানের উপায় কি সেটি বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব। আপনারা অবগত আছেন যে ভারত এবং পাকিস্তান এই দুটি রাষ্ট্র মূলত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভক্ত হয় 1947 সালে। 1947 সালে ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্র আলাদা হওয়ার পরে কাশ্মীর যে অঞ্চলটি রয়েছে, কাশ্মীর অঞ্চল ভারত এবং পাকিস্তান দুটি অঞ্চলের কোনো অঞ্চলের সাথে, অর্থাৎ দুইটি রাষ্ট্রের কোনো রাষ্ট্রের সাথেই একীভূত হওয়া থেকে বিরত ছিল। মূলত এই কাশ্মীর অঞ্চলটি একটি স্বাধীন রাজ্য ছিল। সেই সময়ে কাশ্মীর অঞ্চলে অধিকাংশ মুসলমান হওয়া সত্ত্বেও ওই কাশ্মীর অঞ্চলের রাজা ছিলেন মহারাজা হরি সিং। সেই মহারাজা হরি সিং ভারতের সাথেও নয় এবং পাকিস্তানের সাথেও নয়, তারা আলাদাভাবে তাদের রাজ্য পরিচালনার জন্য মনস্থির করে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে পাকিস্তানের উপজাতি কিছু সম্প্রদায় যখন ওই কাশ্মীর রাজ্যে মহারাজা হরি সিং এর অঞ্চলে আক্রমণ করে, তিনি তখন ভারতের সহযোগিতা কামনা করেন এবং ভারতের সাথে ভারতের ইউনিয়নভুক্ত হওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করেন। যার ফলশ্রুতিতে ভারত ওই মহারাজা হরি সিংকে সহযোগিতা করেন এবং কিছু অংশ ভারতের অধিভুক্ত হয়। কিন্তু 1947 সাল এবং 1948 সালের এই যে যুদ্ধ হয় পাকিস্তান এবং ভারতের মধ্যে, এই ভারত পাকিস্তানের এই যুদ্ধের পরবর্তীতে জাতিসংঘের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি লাইন অফ কন্ট্রোল নির্ধারণ করা হয় এবং কাশ্মীরের যে অংশটুকু ভারতের অধিভুক্ত ছিল, বিশেষ করে যেটিকে আমরা জম্মু কাশ্মীর হিসেবে চিনি, তাকে বিশেষ কিছু মর্যাদা ভারতের সংবিধানে দেওয়া হয়। ভারতের সংবিধানে সেই সময় 370 অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয় এবং 370 অনুচ্ছেদের মধ্য দিয়ে কাশ্মীর অঞ্চলের বিশেষ মর্যাদা, যেমন ভারতের কেন্দ্রীয় সরকারের যে আইনগুলো প্রণয়ন করা হবে সেই আইনগুলো মানতে কাশ্মীর অঞ্চলের জম্মু কাশ্মীরের জনগণ বাধ্য নন এবং জম্মু কাশ্মীরের জন্য আলাদা সংবিধান ছিল এবং তারা তাদের নিজস্ব প্রয়োজনে আইন প্রণয়ন সংস্কার করতে পারতেন এবং কাশ্মীর অঞ্চলের লোকজন শুধুমাত্র ভারতের অন্যান্য রাজ্যের জনগণ চাইলেই কাশ্মীরের নাগরিকত্ব নিতে পারতেন না এবং কাশ্মীর অঞ্চলে কোনো প্রকার ভূমি ক্রয় এবং স্থায়ীভাবে বসবাস করতে পারতেন না। এছাড়াও কাশ্মীর অঞ্চলের আরও একটি বিশেষ সুবিধা ছিল যে যে কোনো ধরনের সরকারি চাকরিতে নিয়োগ এবং বদলাভ এবং সরকারি সুযোগ সুবিধা শুধুমাত্র ওই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের লোকজনই ভোগ করতে পারতেন। অন্য কোনো রাজ্য থেকে গিয়ে এই কাশ্মীর অঞ্চলের বিশেষ সুবিধা গ্রহণ করার সুযোগ ছিল না। কিন্তু বিপত্তি ঘটে 2019 সালে 5ই আগস্ট, যখন ভারত সরকার সংবিধান থেকে 370 অনুচ্ছেদ বাতিল করে দেন। 370 অনুচ্ছেদ বাতিল করার মধ্য দিয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের যে বিশেষ সুযোগ সুবিধা ছিল তা রহিত হয়ে যায় এবং এই মধ্য দিয়ে ভারত কাশ্মীর অঞ্চলের একক কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করে। যদিও ভারতের বিজেপি সরকার এটাকে দাবি করছে যে পুরো রাষ্ট্র একই ব্যবস্থায় আনা সম্ভব হবে এর মধ্য দিয়ে এবং ভারতের উন্নয়ন এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য 370 অনুচ্ছেদ রহিত করা অত্যন্ত কার্যকরী একটি পদক্ষেপ। পরবর্তীতে এই জম্মু কাশ্মীরের অঞ্চলের মানুষ 370 অনুচ্ছেদ বাতিল করার মধ্য দিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং তারা কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে তাদের প্রতি এক ধরনের জুলুম হিসেবে আখ্যায়িত করে প্রচুর বিক্ষোভ প্রদর্শন করেন এবং পাকিস্তান ভারতের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক মহলে সমালোচনা তুলে ধরে এবং ভারতকে এই 370 অনুচ্ছেদ পুনর্বহাল করার জন্য, চাপ প্রয়োগের জন্য বিভিন্ন মহল থেকে পাকিস্তান তৎপরতা অব্যাহত রাখে। কিন্তু 1947 সালের সেই 370 অনুচ্ছেদকে 2019 সালে এসে যদিও রহিত করা হয়, কিন্তু এটি ভারতের সাংবিধানিক একটি স্বীকৃতির বিষয় থাকে। 2023 সালে ভারতীয় সুপ্রিম কোর্ট একটি সিদ্ধান্তের মাধ্যমে জানান যে সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে 370 অনুচ্ছেদ বাতিল করার জন্য, এটি বৈধ এবং এই সাংবিধানিক সরকারের রাষ্ট্রীয়ভাবে সুপ্রিম কোর্ট থেকে বৈধতা দানের মধ্য দিয়ে ভারতের সরকার বাতিলের একটি বৈধতা পেয়ে যান এবং তারা অন্যান্য রাজ্যের মতোই এই ভারতের জম্মু কাশ্মীর অঞ্চলকে পরিচালনার সুযোগ পান। সর্বশেষ যে পরিস্থিতিটি ঘটেছে, জম্মু কাশ্মীর অঞ্চলের অধিভুক্ত পালগাম রাজ্যে, পালগাম অঞ্চলে
একটি সন্ত্রাসী হামলা হয়েছে, যে সন্ত্রাসী হামলার মাধ্যমে প্রায় ২৬ জন জনগণ নিহত হয়েছে। এই ২৬ জন জনগণ নিহত হওয়ার পরে ভারত সরকার ক্ষোভ প্রকাশ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে ইতিহাসের বর্বরোচিত হামলা হিসেবে চিহ্নিত করেন এবং ভারতের নিরাপত্তা কাউন্সিলের সাথে বসে তারা এই সম্পূর্ণ দায়ভার পাকিস্তানের উপরে বর্তাইবে বলছেন এবং পাকিস্তানকে দায় নিতে বলেছেন। কিন্তু ভারতের এই জাতীয় কাউন্সিল থেকে, জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে যে দাবি তোলা হয়েছে সেটিকে পাকিস্তান একেবারেই অস্বীকার করেছেন এবং পাকিস্তান এই হামলার জন্য একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকা এসেছে যে এই হামলার দায় পাকিস্তান নিয়ন্ত্রিত দ্য রেজিস্ট্যান্স ট্রাস্ট নামীয় একটি সংগঠন সেটি এই হামলার দায় স্বীকার করেছেন। কিন্তু এই হামলার দায় স্বীকার অস্বীকার নয়, এই হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। ইতিমধ্যে আমরা যেটি দেখেছি, ভারতের জাতীয় নিরাপত্তা কমিটি তাদের বৈঠক শেষে পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে প্রথমে রয়েছে 1960 সালে সম্পাদিত ইন্দাস পানি চুক্তি তারা স্থগিত করেছেন এবং ওয়াগা আটারি যে সীমান্ত সেটি বন্ধ ঘোষণা করেছেন এবং পাকিস্তান সামরিক উপদেষ্টাদেরকে ভারত থেকে বহিষ্কার করেছেন এবং ভারতীয় উপদেষ্টাদেরকে প্রত্যাহার করেছেন এবং সাথে সাথে সার্কের ভিসা বাতিল করেছেন এবং পাকিস্তানের নাগরিকদেরকে 48 ঘন্টার মধ্যে পাকিস্তান ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করেছেন এবং পাকিস্তানের সঙ্গে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ভারত হ্রাস করেছে। যখন ভারতের এরকম উত্তপ্ত আচরণ লক্ষ্য করেছেন তখন পাকিস্তানও তাদের জাতীয় নিরাপত্তা কমিটির যে পদক্ষেপ নিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা কমিটির পদক্ষেপকে একতরফা এবং অবৈধ বলে নিন্দা জানিয়েছেন এবং পাকিস্তানের এই হামলার দায়কে সম্পূর্ণভাবে ভারতের রাজনৈতিক চক্রান্ত বলে অভিহিত করেছেন এবং সাথে সাথে পাকিস্তানও কিছু প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা ইন্দাস পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে একটি যুদ্ধের ঘোষণা হিসাবে এটিকে চিহ্নিত করেছেন এবং সিমলা চুক্তি থেকে তারা বেরিয়ে এসেছেন, অর্থাৎ সিমলা চুক্তিকে তারা স্থগিত করেছেন এবং ওয়াগা সীমান্ত বন্ধ এবং ভিসা সার্কের যে সার্ক ভিসা বাতিল করেছেন। ভারতীয় কূটনৈতিকদের বহিষ্কার করেছেন এবং পাকিস্তানে থাকা ভারতীয় কূটনৈতিকদেরকে 48 ঘন্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশনা দিয়েছেন এবং ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক স্থগিত ও আকাশসীমা বন্ধ ঘোষণা করেছেন। এই যখন পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দিন দিন এবং ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনী তাদের সমরাস্ত্র জোগাড় শুরু করেছেন এবং সীমান্ত এলাকায় তাদের সামরিক অবস্থান বৃদ্ধি করেছেন। দুদেশের মধ্যে যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, এর মধ্যে সবচেয়ে বেশি বিপদে আছে পাকিস্তান, কারণ পাকিস্তানের বর্তমান যে আর্থিক অবস্থা, ওই দেশের আর্থিক এক ধরনের দুরবস্থা চলতেছেন এবং মাথাপিছু আয় অনেক নিম্নর মধ্যে রয়েছে। ওই দেশের খাদ্য সংকট তৈরি হওয়ার মতো অবস্থা। সেই সময় পাকিস্তান এবং ভারত যদি যুদ্ধে জড়ায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান। তবে ভারত যে সব দিক থেকে বেঁচে যাবে তা নয়, ভারতের অভ্যন্তরে যে সমস্ত রাজ্যগুলো ইতিমধ্যে স্বাধীনতা চেয়ে আসছে, বিভিন্ন প্রকার গোষ্ঠী তারা ভারত থেকে স্বাধীনতা কামনা করছে, তারাও এই সুযোগে চেষ্টা করবে যে ভারত থেকে স্বাধীন হয়ে যাওয়ার জন্য যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। সেজন্য ভারতও সতর্ক অবস্থায় আছে যে কোনোভাবেই তাদের যে অন্যান্য গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে সুযোগ না দেওয়ার জন্য এবং পাকিস্তানও তাদের মধ্যে যে আর্থিক সমস্যা চলছে এবং তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ পর্যায়ের সতর্ক অবস্থানে রয়েছে। কিন্তু যুদ্ধ পরিস্থিতি কখনোই কোনো প্রকার কল্যাণ বয়ে আনে না। যতই আমরা দেখব যে যুদ্ধের দিকে ধেয়ে যাচ্ছে দেশ দুটি, কিন্তু যুদ্ধ শুধুমাত্র অশান্তি সৃষ্টি করে এবং অসংখ্য হতাহত এবং প্রাণের বিসর্জন দেওয়া ছাড়া যুদ্ধ পরিস্থিতি আর কোনো কিছুই উপহার দিতে পারে না। সেজন্য দুই পক্ষের আলোচনার মধ্য দিয়ে তাদের এই পরিস্থিতিকে শান্ত করার জন্য অবশ্যই জাতিসংঘ সহ উন্নত দেশগুলো, পশ্চিমা বিশ্ব সহ একটি বড় ধরনের ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করি এবং শান্তি সমাজের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব এবং রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। পিস ইজ পসিবল, এই স্লোগানকে আমরা বিশ্ব দরবারে ছড়িয়ে দিব, এই প্রত্যাশা রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম।